আমাদের সংযুক্ত মোর্চার বামফ্রন্ট মনোনীত প্রার্থী কমরেড নিমাই সাহাকে বিপুল বিপুল ভোটে জয়ী করবার আহ্বান জানিয়ে শেষ করলাম। আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছি আমাদের প্রিয় নেতা, আর কোনো সম্বোধন আমি করছি না। কমরেড সুজন চক্রবর্তী, সুজনদা এখন আপনাদের সামনে বলবেন। আমার আগে এখানে যারা বলেছে আপনারা সবাই শুনেছেন, নেপালদা বলেছে, গার্গী বলেছে, সভাপতি বলেছে, পূর্ণিমা দেবী বলেছেন এবং প্রার্থী। ফলে অনেক বেশি কথা বলার কোনো দরকার নেই। আর অভিজ্ঞতার চাইতে মানুষের বড় বন্ধু কে হতে পারে? অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু। আপনারা কেউ কম জানেন এটা মনে করার কোনো কারণ নেই। স্থান, কাল, পাত্র, পরিবেশ, চারদিকে কি চলছে, কি চলছিল, কি অবস্থায় ছিলাম আমরা, আপনারা কেউ আমার চেয়ে কম জানেন। অভিজ্ঞতার বিচারেই মানুষ চলবেন এবং চলতে পারবেন, এই বিশ্বাস আমি রাখি। আমি 3-4টে কথা বলবো, বেশি কথা বলার কোনো দরকার হয় না। প্রথমত আমি শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের জানাই। বাংলার শুভ নববর্ষ রমজান, এটা খুবই খারাপ লাগলো, আমাদের বাংলার জন্য খুবই খারাপ। দিলীপ ঘোষ দেখলাম বিজেপি নেতা, তিনি বলেছেন হিন্দু নববর্ষ। কে কাকে বোঝাবে? বাংলা এবং বাঙালিয়ানা এগুলোকে যারা বাতিল করতে চান তারা বাংলার ভালো করতে পারবেন, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলা মুসলিম মৌলবাদীরা নববর্ষ প্রোগ্রামটাকে বদল করতে চেয়েছিল। মত নির্বিশেষে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে তারা বলেছে কথায় বাংলার মানুষ চলে না, তারা বাংলার নববর্ষকেই, ওরা যখন বাংলা নববর্ষকে বদল করতে চেয়েছেন, ইনিও তখন মৌলবাদীদের সাহায্য হয়, সুবিধে হয়, তেমন মনোভাব নিয়েই চলছেন। এগুলো বিপজ্জনক, নিশ্চয়ই আমরা কেউ কম বুঝি না। দ্বিতীয় যে কথাটা সবাই বলেছেন, গার্গীও বলেছে, আমি শুনলাম, আপনারা নিশ্চয়ই টের পেয়েছেন, গুজরাটে, মহারাষ্ট্রে, দিল্লিতে যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে করোনা আক্রান্ত, গত 1.5 বছর 1 বছরের বেশি সময় ধরে লকডাউনের পিরিয়ডকে প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করতে দিল্লি সরকার পারল না, এটা স্পষ্ট হয়ে গেল। আমাদের রাজ্যে হয়তো অভিজ্ঞতা আপনাদের পারলে অনেকেরই একই রকম হবে। আমি সকাল থেকে অন্তত 6 জনের ফোন পেয়েছি, অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছে, হাসপাতালে বেড নেই, ফেরত দিচ্ছে। কি করবে বুঝতে পারছে না। বড় হাসপাতাল, ছোট হাসপাতাল, সরকারি হাসপাতাল, আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, কার্যত তারা অসহায়। এটা সবাই জানতো যে একটা সেকেন্ড ওয়েভ আসবে, হু বলেছে। তাহলে লকডাউনের সময়টাকে ব্যবহার করে যে প্রস্তুতি করার, সেটা আমরা করিনি। এখন বিষবৎ ফলটা আমাদের ফলছে। করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আমরা গত পরশুদিন নিজের আলোচনা করে সিদ্ধান্ত করেছি, পরশুদিন বা তার আগের দিন সাংবাদিকদের বৈঠক করে আমরা জানিয়েছি, প্রয়োজনে আমরা মিছিল কম করব বা করব না, প্রয়োজনে মিটিং কম করব বা করব না। মানুষের জীবনের মূল্য রাজনীতির চাইতে বেশি ছাড়া কম না, এই সামাজিক মানবিক দায় বন্ধুরা জানো চান। আমি সবকটা মিটিয়ে গত কদিন ধরে যেখানেই যাচ্ছি জিজ্ঞাসা করছি মাস্ক পরেছেন কিনা। এখানে আমি দেখছি কয়েকজনের মাস্ক পরা নেই। মাস্কটা লোক দেখানোর জন্য করবেন না, মুখ নাক পর্যন্ত ঢাকা রাখবেন। আপনি বলতে পারেন আমি কেন বলছি না, কারণ আমার সামনে এখন কেউ নেই, 2 গজের মধ্যে কেউ নেই, তাহলে আমিও সবসময় পরে থাকি। সবাই মাস্কটা পরুন। ফিজিক্যাল ডিস্টেন্স সেটা এখানেও দেখলাম খুবই ভালো মেনটেন হয়েছে। আমি একটু আগে হালি শহরে মিটিংয়ে গেছিলাম, সেখানেও দেখলাম তাই। ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। মানুষের জীবনের মূল্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই মনোভাবে আমাদের সবাইকে চলতে হবে। আমি আপনাদের মারফত সমস্ত মানুষের কাছে আবেদন করব, দলমত সমস্ত মানুষের কাছে আবেদন করব যেন সেই মনোভাব নিয়ে আমরা সবাই চলব। এটা কঠিন, এটা ঠিক, আলোচনা করাই যাবে। কি করলো দিল্লি? 1 বছর ধরে ফেল, রাজ্য কার্যত প্রায় ফেল। রাজ্যে মানুষ তো দেখেছেন
যখন দিল্লির সরকার লকডাউনের সময় দায়িত্ব পালন করতে পারেনি, পরিযায়ী শ্রমিক শয়ে শয়ে রাস্তায় মারা গেছে, রাজ্য সরকার খালি খড়ি কেটে চলে গেছেন, মানুষের অসহায়তা ক্রমশ বেড়েছে, তখন নৈহাটিতে হোক আর ব্যারাকপুরে হোক আর কাঁচরাপাড়ায় হোক আর শ্যামনগরে হোক, যাদবপুর, দমদম কিংবা শিলিগুড়ি, দুর্গাপুরেই হোক, আমাদের ছাত্র যুব কর্মীরা যা পয়সা আছে বার করে বয়স্কদের কাছ থেকে সাহায্য নিয়ে মানুষের তালিকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে গিয়ে বলেছেন, দিল্লি যদি অপদার্থতা করেও বা রাজ্যের সরকার যদি অপদার্থতা করেও বা ছাত্র যুব মানুষের বিপন্নতায় মানুষের পাশে আমরা সহায় নিয়ে দাঁড়াচ্ছি এবং দাঁড়াবো। চিরকাল মানুষের এই আশীর্বাদ বহন করে আমরা যেন চলতে পারি এবং বিশেষ করে এখনকার সময়তেও যেন আমরা সেটা করতে পারি। আগামী আজকে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন যেরকম মনে করবে আমরা তাতেই সম্মত। আমি শুনলাম নির্বাচন কমিশন বলেছে সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত কোনো মিটিং করা যাবে না, আমরা তাই মানছি। আগামীকাল থেকে যেখানে যা মিটিং আছে আমরা তাই মানছি। মানুষের জীবনটা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যেন ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে আমাদের দেশের মানুষ বুঝতে পারছেন তো, দিল্লিতে সরকার চলছে 7 বছর ধরে, এখানে রাজ্যে সরকার চলছে গত 10 বছর ধরে, কি লাভটা? আমি প্রার্থীর আলোচনায় যাচ্ছি না। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন বোধহয় শান্তিপুরের বাতিল হওয়া, সেই তো নাকি? কংগ্রেস হয়ে, তৃণমূল হয়ে, বিজেপি হয়ে ওখানে ধাক্কা খেয়ে শেষমেশ আমাদের জগদ্দলের ঘাড়ে বসতে চায়। আমরা যেন কখনো সেরকম ভুল না করি। বা তৃণমূলের যে ক্যান্ডিডেট ইত্যাদি আমি তা জানি না, কিন্তু আমার যেন শুনে মনে হয়েছে, আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন অসীমবাবু যিনি ফরওয়ার্ড ব্লকের বামফ্রন্টের সংযুক্ত মোর্চার প্রার্থী, তার মধ্যে নিমাই শাহ, তার মধ্যে একটা মধুবাবুর আদল কাজ করছে বলে আমি শুনে বুঝেছি। মধু ব্যানার্জি তো মধুসূদন ঘোষ, সরি মধুসূদন ঘোষ, আমি ভদ্রকে চিনতাম, সত্যিই চিনতাম, যে আদলে মধুসূদন বাবুটা রাজনীতির আদল, সেই আদলে যদি আমাদের এখানকার প্রার্থী তিনি চলতে পারেন, তাহলে মানুষের আশীর্বাদ পেতে আমাদের ভরসা বেশি থাকাটা সম্ভব। যেন ওই মনোভাবে আমরা চলতে পারি। রাজনীতি মানে নেতাগিরি না, রাজনীতি মানে ক্ষমতা না, রাজনীতি মানে দাপট না। কি চলছে এখন রাজনীতিতে? দুটো রাজনৈতিক দলের মূল স্লোগান হলো খেলা হবে, খেলা, তারপর ভয়ঙ্কর খেলা হবে। তারপরে ইদানিং আমি খুব একটা দেখছি না, আমি মাঝখানে দেখছিলাম, সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, ভাঙা পায়ে খেলা হবে গেঞ্জি। আমি হাসতে হাসতে বললাম, পায়ের খেলাতে সহানুভূতি পাওয়া যাচ্ছে না, ভাঙা পা হলে সহানুভূতি যদি বেশি পাওয়া যায়, তাহলে ষড়যন্ত্রই হোক আর অ্যাক্সিডেন্টই হোক, পাটা ভাঙলে একটু সুবিধে বেশি হতে পারে। এবং তারপর গরম চোখ দেখাচ্ছিলেন যিনি, তিনি মানুষকে পা দেখিয়ে বেড়াচ্ছেন গত 1 মাস ধরে। এটা কখনো বাংলার মানুষ ভালোভাবে মেনে নিতে পারে না। কিসের খেলা? আর উনি বলছেন খেলা হবে শীতলকুচির স্টাইল, পাড়ায় পাড়ায় খেলা হবে শীতলকুচির স্টাইলে। অগণতান্ত্রিক ফ্যাসিস্টিক মনোভাবে যারা চলে, তারা মানুষের ভবিষ্যৎ, স্বপ্ন, জীবন জীবিকা তা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। তারা ক্ষমতা চায়, দখলদারিত্ব চায়। এই ক্ষমতা আর দখলদারিত্বকে ঠেকাতে না পারলে আমাদের বাংলার মানুষের, আমাদের বিপন্নতাই বাড়বে। দিল্লি সরকার গত 7 বছর ধরে আছে। সরকার যখন এসছিল 800 দিনের কথা বলে, তার চাইতে 7 বছরের মধ্যে রান্নার গ্যাসের দাম ডবল দিল্লি সরকার। এই রাজ্যের সরকার যখন এসছিল ক্ষমতায়, বিদ্যুতের যা দাম ছিল সেটা ডবল রাজ্য সরকার। পেট্রোল ডিজেলের দাম দিল্লি ডবল। মনে রাখবেন, 85 টাকার 1 লিটার ডিজেলে 35 টাকা কেন্দ্রীয় সরকারের ট্যাক্স, 34+, 23 টাকা রাজ্য সরকারের ট্যাক্স। পেট্রোল বা ডিজেলের দাম বেড়েছে কতটা ঠিক নয়, বড় দাম কমেছে, কিন্তু পেট্রোল ডিজেলের উপর দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনে লুট করছে। মানুষ লুটের শিকার দুজনেই। দুধের দাম ডবল। 5 টাকায় চাষে বিক্রি করা আলু 40, 42, 44, 45-এ চলে গেল এখন 12, 13, 14।
তাহলে 12, 13, 14 যেটা বিক্রি করা যায় সেটা 44 হয়েছিল কেন? কে লুট করলো মানুষ? না বুঝবার তো কোনো কারণ নেই। দিল্লি সরকার গত কয়েকটা বছর ধরে কেউ কম বুঝতে পারছেন তা না, 15 লক্ষ টাকা মিথ্যে, 2 কোটি টাকা, 2 কোটি বেকারের চাকরি মিথ্যে, নোটবন্দি মানুষকে বিপন্ন করেছে। জিএসটি দোকানদার ব্যবসায়ীকে আপনি দূরে বসে আছেন, ভাবছেন ওরা বামপন্থীদের মিটিং বা সংযুক্ত মোর্চার মিটিং। আমি আপনাকেই বলছি, জিএসটি 12টা বাজিয়ে দিয়েছে। ভারতবর্ষের সমস্ত নীতির বিচারে ভারতের পৃথিবীর মধ্যে ভারতের স্থান ক্রমশ ক্রমশ তলায় নামছে। গণতন্ত্রে, অর্থনীতিতে, ওপেননেস, সেই দিক থেকে সব ক্ষেত্রে। কেন? মানে গত 7 বছর ধরে কার্যত আদানি আর আম্বানির সেবা দাসত্ব করে একটা সরকার, আমাদের কি লাভ? মাঝে মধ্যে বলে একটা আমরা সোনার বাংলা করবো, ডবল ইঞ্জিন করবো। ডবল ইঞ্জিন মানে নাকি? ডবল ইঞ্জিন কথাটা ভুল। আপনি যে বাইক চালানোতে 2টো ইঞ্জিন নেই, আপনি যে ছোট গাড়ি 4 চাকা চালান ওদের 2টো ইঞ্জিন নেই, বাস লরির 2টো ইঞ্জিন নেই, একটা ইঞ্জিন। ডবল ইঞ্জিন মানে কি? দিল্লিও দাপট দেখাবে, ত্রিপুরাও দাপট দেখাবে। প্রাণ ওষ্ঠাগত ত্রিপুরার মানুষের খোঁজ পাচ্ছেন, কেউ কম পাচ্ছেন না। এবং ডবল ইঞ্জিন মানে কি? সোনার আসাম মানে কি? আসামে খোঁজ করে দেখুন, ভোটের আগের দিন পর্যন্ত একরকম, ভোট যেদিন শেষ হয়েছে বাংলাভাষী মানুষ তাদের নামে ডি ভোটারের নোটিশ জারি হচ্ছে। উনি এখানে বক্তৃতা দিচ্ছিলেন, অমিত শাহ 2 কোটি বাঙালিকে পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে দেন। কার লাভ হচ্ছে? যে মনোভাবে দিল্লি চলছে সেই মনোভাবে গণতন্ত্রের কোনো ভূমিকা নেই। হেরে গেলেও সরকার নিজেদের মতো জোর করে করবে, অর্থনীতি জবরদস্তি করবে, কলকারখানা বিক্রি করবে, পাবলিক সেক্টর বিক্রি করবে, এমনকি রেল বিক্রি হবে। দেশ বেচনেওয়ালা সরকার দিল্লিতে, মানুষের রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। এবারে বুঝতে পারছেন, বিভিন্ন রাজ্যে লোকসভার ভোটে বিজেপি যে ভোট পেয়েছে, বিধানসভার ভোটে বিজেপির ভোট কমে গেছে 22 ভাগ, 18 ভাগ, 16 ভাগ। মানুষ কম বোঝে না। হরিয়ানাতেও কমেছে, মহারাষ্ট্রেও কমেছে, ঝাড়খণ্ডে কমেছে, বিহারে কমেছে, সবাই জানেন। বিহারে কমেছে 16 ভাগ, হরিয়ানাতে কমেছে 22 ভাগ। তাহলে লোকসভার ভোটের সময় যে মানুষ ভাবছিলেন তাহলে বিজেপি বুঝি ভবিতব্য, সেই মানুষ 6 মাস, 8 মাস, 1 বছরের মধ্যে মানে কেটে পড়ার তালে আছেন যে সম্পূর্ণ সেই অবস্থার মধ্যে আমরা পড়ছি। আর সেই বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসলো তৃণমূল। গত 10 বছর ধরে সর্বনাশ করে দিয়েছে। মানুষের নীতি নৈতিকতা 12টা বাজিয়ে দিয়েছে, যুবকের কাজকর্ম 12টা বাজিয়ে দিয়েছে। সিঙ্গুর মানে সিঙ্গুরের ধ্বংস না, বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক। ফলে সমস্ত রকমের অধিকারকে কেড়ে নিয়ে মানুষকে চোখ দেখিয়ে, গরম দেখিয়ে, পুলিশ মিলিটারি রেখে, ঝান্ডার দাপট দেখিয়ে, যারা মনে হচ্ছে দুর্নীতি আর দুষ্কৃতিকারী যারা, তাদের রাজত্ব, তারা গটবট করে চলছে। আর সাধারণ মানুষ, ভদ্রলোক, দোকানদার, নিরীহ, শান্তিপ্রিয় মানুষ, তাকে যেন মাথা নিচু করে চলতে হবে, এই পশ্চিমবাংলা আমরা মানতে পারি না। এই পশ্চিমবাংলা আমরা কোনোদিন মেনে নেব তা হতে পারে না। কি চলছে পশ্চিমবাংলায় টের পাচ্ছেন সবাই। আপনি ভেবে দেখুন, যা ছিল, যা আপনার আশপাশে হয়েছে, অনেক তো খালি উন্নয়নের জোয়ার কথা হচ্ছে। উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে সব নাকি তৃণমূলের ঝান্ডা হচ্ছিল। রাজনীতির মূল উপজীব্য কি? শিক্ষা না, স্বাস্থ্য না, কর্মসংস্থান না, সমাজ জীবনের শান্তি, রুল অফ ল, আইনের শাসন না, কি? দলবল হচ্ছে। উন্নয়নের ধারায় বইতে বইতে সব এসে একেবারে দলে দলে তৃণমূলের পতাকা ধরছিল। আর এই তৃণমূলের পতাকা ছেড়ে উন্নয়নের ভাটায় দলে দলে সব বিজেপির দিকে গিয়েছে। কেন? ছিল না তো, কখনো যেটা ছিল না। রাজনীতির মূল উপজীব্য সব বাদ চলে গিয়ে হয়ে যাচ্ছে দল বদল রাজনীতির মূল আলোচনার বিষয়। জাত ধর্মের বিভাজন রাজনীতির মূল আলোচনার বিষয় কেন ছিল না? পশ্চিমবাংলা ধর্মের বিচারে ভাগ করে দেয়।
47 সাল। তার আগে পর্যন্ত ঠেকানো হয়েছে। রবীন্দ্রনাথরা ঠেকিয়েছে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই করেছে। 47 সালে ব্রিটিশের পরিকল্পনায় বাংলা ভাগ হলো, ভারত ভাগ হলো, বাংলা ভাগ হলো, এবং গোটা স্বাধীনতা সংগ্রামের পর স্বাধীনতার সময়তে ওয়ার্স্ট হিট সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো বাংলা। পাঞ্জাবের এই ক্ষতি হয়নি, অন্যত্র এই ক্ষতি হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জিরা গর্ব করলেন, ইউ জওহরলাল ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই শ্যামাপ্রসাদ আই ডিভাইডেড বেঙ্গল। কার লাভ হচ্ছে? ওপার বাংলায় পাটের চাষ, এপার বাংলায় চটের পাট। ওপার বাংলা হাবুর মুখে এলো, এপার বাংলা হাবুর মুখে। ভারতবর্ষের প্রথম শিক্ষা, শিল্প, সংস্কৃতি সব ব্যাপারে এক নম্বর ছিল বাংলা। আর এই জাতিকে মাঝামাঝি ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে জাতি, ভাষা, তার উপরে দাপট সৃষ্টি করে বাংলা সমাজ করা হয়েছে। তারপরেও মনে রাখবেন, স্বাধীনতার পর আপনারা নিশ্চয়ই জানেন, এই বাংলাদেশ বিভাজনের রাজনীতি যারা চালু করতে চেয়েছিলেন কিছুদিন করতে পেরেছেন। 52 নির্বাচন, জনসংঘ এমএলএ জিতেছে, এমপি জিতেছে। শুধু জনসংঘ না, মুসলিম লীগ এমএলএ জিতেছে, এমপি জিতেছে, ধর্মের বিচারে ডাকে। কি 57 কি 62। তারপর চলতে চলতে গোটা বাংলার মানুষ বলেছেন, ধর্ম রাজনীতির মূল বিবেচ্য বিষয় নয়। মূল বিবেচ্য বিষয় হচ্ছে মানুষ, তার ভবিষ্যৎ, তার জীবন জীবিকা। মেইন স্ট্রিম পলিটিক্সে গোটা বাংলাকে নিয়ে আসবার মধ্য দিয়ে গত 34টা বছর ধরে পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতি কেউ কখনো দেখেননি। না বিজেপি, না জনসংঘ, না মুসলিম লীগ একটা মিউনিসিপ্যালিটির আসন পর্যন্ত জিততে পারেনি যারা, মুখ্যমন্ত্রী তাদের প্রশ্রয় দিয়ে নিয়ে আসে। কে বলেছিল? খামোখা কে দায়িত্ব নিয়েছিল মুখ্যমন্ত্রী যে তিনি মিটিয়ে গেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে বক্তৃতা দেবেন, হিজাব যখন পারবেন টানবেন আর বক্তৃতা দেবেন। যে দেখেন যে মুসলমান সমাজের লোক আছে, ব্যাস খোদা হাফেজ শুরু করে দিলেন, 10,000 মাদ্রাসার গল্প দিলেন, ইমাম বাদার গল্প দিলেন। কেন? ফলস, 10,000 মাদ্রাসাও হয়নি। তাহলে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চাইলে যত ইনশাল্লাহ বলেছেন মুখ্যমন্ত্রী, তত বিজেপিকে জয় শ্রীরাম বলার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যা আমাদের পশ্চিমবাংলায় আগে কখনো ছিল। যতই সুযোগ পেরেছে তত নন্দীগ্রামের একটা ব্লকের মিটিংয়ে গিয়ে ইনশাল্লাহ বলেছেন। আর কি দুর্ভাগ্য, আমাদের টেলিভিশনে সেই প্রোগ্রাম দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন, রাজনীতির জনসভা, ভোটের জনসভা। একটা মিটিংয়ে গিয়ে বলছেন ইনশাল্লাহ, আর একটা মিটিংয়ে গিয়ে বলছেন চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ শুনতে হবে, ওটা নাকি রাজনীতি, ওটা পুরোহিত মশাইয়ের কাজ, ওটা মুসাফিরদের কাজ, রাজনীতির এই কাজ নয়। তাহলে রাজনীতির শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, এই সমস্ত জায়গা থেকে, আইন শৃঙ্খলা, এই সমস্ত জায়গা থেকে সরে এসে একটা বিভাজনের রাজনীতি বাংলায় যেভাবে তৈরি করা হয়েছে, বছরের পর বছর তার সমস্যা। আমাদের খানিকটা হ্রাস করতে যাতে না পারে, ঠেকানোটাই আমাদের কাজ। শুধু হিন্দু মুসলমান না, মতুয়া সমাজ ভাগ করবে। বড় দাদার মতুয়া, ছোট দাদার মতুয়া, বিজেপির মতুয়া, তৃণমূলের মতুয়া, একটা বাড়ি হয়ে গেল। হরিপদ বিশ্বাসরা মতুয়া সমাজের অত্যন্ত ঘনিষ্ঠ, কান্তি বিশ্বাস অত্যন্ত ঘনিষ্ঠ। আমার মিলন সাধক যাদবপুরে ওর দিদি হচ্ছে বড় মা, ও সিপিএম করে। কখনো ওটা ওদের রাজনীতি করি, ওটা রাজনীতি করার বিষয় নয়। মতুয়া সমাজকে রাজনীতির কিরণক করেছে তৃণমূল, ভাগ করে দিয়েছে। হিন্দু মুসলমান ভাগ করেছে, মতুয়া নমশূদ্র ভাগ করেছে, মতুয়া ভাগ করেছে, পাহাড়ি এবং সমতল ভাগ করেছে, লেপচা এবং ভুটিয়া ভাগ করেছে, রাজবংশী কামতাপুরি ভাগ করেছে। শিক্ষিত মানুষ এখানকার চলতে চলতে বহিরাগত অন্তর্গত তার ভাগাভাগি করেছে। যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে তখন সবাই অন্তর্গত, আর যখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করছে তখন সবাই বহিরাগত। এতে মানুষের মধ্যে এই বিভাজন যত বাড়ে তত মানুষের ঐক্যবদ্ধ লড়াই, জীবন জীবিকা, রুটি রুজির তা দুর্বল হয়ে যায়। তাহলে এই সমস্ত বিরোধটা আসলে মানুষের স্বার্থের বিরুদ্ধে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বরঞ্চ উল্টো, বরঞ্চ কঠিন সময়। ব্রিগেডে একটা লাখো লাখো লোকের মিটিং, সীতারাম চুরি থেকে বিমান বসু, অধীর চৌধুরী থেকে আব্বাস সিদ্দিকী, ওরা খুশি হতে না অন্য কিছু হলে। কিন্তু একটা কোচা মিটিংয়ে সবাই দেখলেন, একবারের জন্য কেউ জয় শ্রীরাম বললেন না, একবারের জন্য কেউ ইনশাল্লাহ বললেন না। বললেন খাদ্য চাই, কাজ চাই, বিভাজন না, ভিক্ষা চাই না, অধিকার চাই। মেইন স্ট্রিম পলিটিক্সে বাংলার মানুষকে যদি আমরা নিয়ে আসতে পারি, বাংলাকে বাঁচাবার জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব আমাদেরই,
অন্য কেউ সে দায়িত্ব পালন করতে পারবে না।